আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালো আছে। আপু, আমাদের এর আগে যে ভিডিওটি করেছিলাম সেখানে আপনি বলেছিলেন আপনি একজন মা, আপনি একজন ডিভোর্সি নারী। জি জি, সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে কিছু কথা জানতে চাবো। অবশ্যই। আপনি তো 17 আমি বছর। জানাতে চাই, সবার প্রশ্নের উত্তর দিতে চাই। আসেন প্রশ্ন করেন, সবাই প্রশ্নের উত্তর দিতে সমস্যা নেই। আচ্ছা আপু, আপনি এই যে ডিভোর্সি মা, এই শব্দটা শুনলে অনেকেই বাংলাদেশে অনেক খারাপ ভাবে, নেগেটিভ ভাবে জি, নেয়। সেই প্রশ্নের কি উত্তর দিবেন? আসলে আমি বললাম না, এটা আমাদের চিন্তাধারারই সমস্যা। একটা মানুষ আরেকটা মানুষের সাথে থাকতে না পারলে, সেটা বাচ্চা হয়ে যাক বা না হয়ে যাক বা যাই হোক, একটা অসুস্থ পরিবেশে বাচ্চারাও কিন্তু ভালোভাবে বাড়তে পারে না। আপনি দেখেন প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে যদি বা কোনো বাচ্চা তার বাবা মার মধ্যে ঝগড়াঝাঁটি মারামারি প্রতিদিন দেখতেছে, সেই বাচ্চাটা কিভাবে ভালো থাকবে? তাহলে আমার ডিসিশনটা কী হলো যে ঠিক আছে, তাহলে আমি সরে আসি। ওরা যদি আমার কাছে আসে তাহলে আমার কাছে আমি একরকম পালবো, বাবার কাছে থাকলে বাবা মা তো কখনো দূর হয়ে যাবে না। তারা আলাদা হবে তাদের সম্পর্ক থেকে, ঠিক আছে, কিন্তু বাবা মা যে যার স্থানে অবশ্যই থাকবে। এখানে কিন্তু যখন একটা নারী ডিভোর্স হয়ে যায়, আমাদের সমাজে, এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা মেয়ের উপরেই বেশি দোষ চাপানো হয়। অবশ্যই মেয়েরাও মেয়েদের দিকে আঙ্গুল তোলে। অনেক মেয়ে দেখছি আমরা কমেন্ট করেছে হ্যাঁ হ্যাঁ, খারাপ ভাবে, বললাম না, হ্যাঁ, আপনাদের কমেন্টেই আমি একটা আপুর কমেন্ট নিয়ে আমি বলি। একটা আপু কমেন্ট করছিল যে স্বামীর সাথে যে আপোষ করতে পারো নাই, তাকে সমাজের সাথে এখন আপোষ করে চলতে হবে। মানে আমি বলছিলাম যে এখন আমি ডিভোর্স হওয়ার পরে চারিদিকে কুনজর, কটূক্তি, মানুষের কথা, খারাপ কথা, এগুলো দেখতেছি। তো উনি এটা নিয়ে মনে কমেন্ট করছে। আপু, আপনাকে আমি বলি, যখন আমার ফার্স্ট বেবি হয়, আমি ওটিতে ঢুকবো, তার আগে হাজব্যান্ড আমাকে মারছে। একটা ওটিতে ঢোকার সময় সেই মেয়েটা চায় কি যে তার হাজব্যান্ড তাকে মিষ্টি দুইটা কথা বলুক, ভালোভাবে তাকে বলুক, পাঠাক যে কিছু হবে না, আমি তোমার সাথে আছি। পারলাম না আসলে আমি আপোষ করতে। আমার বাচ্চার যখন 1-1.5 বছর বয়স, হাজব্যান্ডের সাথে গ্যাঞ্জাম, শ্বশুরবাড়ি নিয়ে গেছিলো, আমাকে উঠালো, সমস্যা হইলো, একসাথে থাকতে পারি না, আমি এক কাপড়ে আমার বাচ্চা নিয়ে পালায় চলে আসি। তখন আমাকে আমার হাজব্যান্ড এসে বললো চলো। তা আমি বললাম কি, তুমি আলাদা বাসা নাও, আমি সংসার করবো, কিন্তু ওই বাড়ি আর যাবো না। আমার শ্বশুরবাড়ি থেকে ডিভোর্স পাঠায়, একটা সিম্পল একটা কাগজের পরে তারা ডিভোর্স পাঠায়। 3 মাসের মাথায় আমার হাজব্যান্ডকে আবার বিয়ে দেয়। সেই ওয়াইফের সাথেও সমস্যা হয়, তার পেটেও বাচ্চা থাকে, তাকে হয়তো বা মারধর করে। আমি পরে তাদের আত্মীয়র কাছ থেকে শুনলাম সে বাচ্চাটা পেটের মধ্যেই মারা যায়। সে মহিলা কেস টেস করে টাকা পয়সা নিয়ে চলে গেছে 1-1.5 বছরের মাথায়। আমি কিন্তু আবার বাচ্চার জন্য ওই হাজব্যান্ডের কাছে ফিরে যাই। আমাকে সবাই রাগ করছিল, তখন একটা বাচ্চা ছিল, তুমি চলে আসছিলা, যে জামাই বিয়ে করছে তার কাছে ফিরে যাওয়ার কিছুই নেই, ও কখনো ভালো হবে না। আবার ফিরে গেছিলাম, আবার একটা বাচ্চা হইলো। আমার বাচ্চাটা 6 ঘন্টা পরে মারা গেছে, সেটা নিয়েও আপনারা অনেক রকম কমেন্ট করছেন। জন্মমিত্র আল্লাহ পাকেরই হাতে। তারপর আমার ছোট আরেকটা ছেলে হইলো। আমি যদি সংসার করার ইচ্ছা না থাকতো, তার ঘরে আমি কেন ফিরে যাব, বাচ্চাও বা কেন বারবার নেব, তাই না? এই যে ঠিকার তো কথা, আমার তো ইচ্ছাই ছিল যে আমি তার কাছে থাকবো। তো লাস্টে আমি দেখলাম কি, যে আসলে আমার সম্মান থাকতেছে না। যে সংসারে বাবা দেখবে, বাচ্চারা দেখে যে বাবা তার মাকে সম্মান দেয় না, সেই সংসারে কিন্তু বাচ্চারাও সেই মাকে সম্মান দেয় না, কখনোই না। আপনি বলবেন যে আপনি খারাপ মা, তাইতে সন্তানরা আপনার সাথে দুর্ব্যবহার, কখনোই না। আপনি এরকম একটা পরিবেশ দেখান যে সংসারে দেখবে দাদি, ফুপু, বাবা, মা সবাই মাকে খারাপ করতেছে, ছোট করতেছে, অসম্মান করছে, তারাও ওইভাবে বড় হবে, তাদের মেন্টালিটি ওইভাবে তৈরি হবে যে মেয়ে জাত মানে তাকে খারাপ কথা বলতে হবে, তাকে দাবায় রাখতে হবে, এটা ফ্যামিলিগত, একে কাজের লোকের থেকেও নিম্নে রাখতে হবে। আমার হাজব্যান্ড একটা কথা বলতো, তুমি কখনো কারো বাসায় বান্দা কাজের লোকও থাকতে পারবে না, তোমার যোগ্যতা নেই। আমি কিন্তু তার জন্যই মিসেস প্লাস করছি, যে হয়তো বা আমার লেখাপড়া করতে দেয়নি, ভেঙে ভেঙে ডিগ্রি পাসটা করছি বহুত কষ্টে। তো সার্টিফিকেটগুলো সে রেখে দিছে, আইডি কার্ড, পাসপোর্ট সব রেখে দিছে। ভাবছে আমি সার্টিফিকেট না হলে কোথাও চাকরি পাবো না, আইডি কার্ড না হলে কিছু। আলহামদুলিল্লাহ টুকটাক করে বের করছি আইডি কার্ডটা, সার্টিফিকেটগুলো লাগে নাই, অনলাইন কপি দিয়ে চালাই দিছি। আল্লাহর রহমতে তুমি আটকায় রাখার চেষ্টা করছো,
কিন্তু আল্লাহ পাক আমার পথ খুলে দিছে, রিজিকের ব্যবস্থাও করে দিছে। একটা বছর আমি নিজের টাকায় চাকরি করে ঢাকা শহরে খাচ্ছি এবং হালাল ইনকামে। হয়তো বা আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি যখন দেখলাম যে আমার এক্সট্রা অ্যাক্টিভিটির মধ্যে আমার নাচ গানটা ভালো লাগে, আগে কখনো এই প্রতিভাটা আমি খেয়াল করি নাই, তখন আমি মিস অ্যান্ড মিসেস প্লাসে অডিশনে আমার ফ্রেন্ডদের মাধ্যমেই আমি এটা করি। অনেকে বলছে নাচ গান করতে বলে জামাই ছেড়ে দিছে। আমার জামাই কিন্তু কোনোদিন আমার নাচই দেখেনি, আমি কোনোদিন বাসায় নাচ গানই করিনি। কিন্তু একা একা যখন থাকা শুরু করছি, আমার মনটাকে তো ভালো রাখতে হবে, তাই না? তখন আমি গান শুনছি, টিকটকও করছি। যেই টিকটক আমি খুব অপছন্দ করতাম, টিকটকও করছি। এখন টিকটক আমার ডিপ্রেশনের মহা ওষুধ। আমি নিজে নিজে অভিনয় করি, নিজে দেখে আমার ভালো লাগে, নাচ গান করি। আমার মন খারাপ হলে আমি গান শুনি, নাচি, ভালো লাগে। অনেকে আবার দেখলাম যে এটা লিখছে যে ডিভোর্স হয়ে গেছে, হেসে হেসে কথা বলতেছে। কেন ভাই, আমি হাসবো না কেন? আমি তো জেলখানা থেকে 16 বছর পরে মুক্তি পেয়েছি। এখন তো আমার হাসার সময়, এখন তো আমার নিজের স্বাধীনতা, সব কিছুই নিজের কাছে। আমি হাসবো না কেন? সারা জীবন কাঁদবো? আমি যদি কান্না করে ভিডিওতে আসতাম, আপনি বলতেন কি এই মেয়ে ছলনাময়ী, এই মেয়ে কান্না করে সবাইকে অ্যাট্রাকশন করতে যাচ্ছে, নাটক করতেছে। আমি কানলেও দোষ, আমি হাসলেও দোষ। আমি যদি এখন জিন্স পরি বলবেন খারাপ পোশাক পরে বেড়াচ্ছে, এই জন্য জামাই রাখিনি। আমি যদি ডিভোর্সের পরে বোরখা পরা শুরু করতাম, আপনারাই বলতেন এই মেয়ে খারাপ কাজ করে বেড়ায়, এই জন্য ডিভোর্সের পরে বোরখা পরা শুরু করছে। যাবো তো কোথায়? আমি যাবো কোথায় আপনারা বলে দেন। না পারি বাবার কুলে থাকতে, না পারি সন্তানের মা হইতে, যাবো কোথায়? হাসতে গেলেও আপনাদের কষ্ট হয়। এই জন্য আমি এখন কারো কথাই শুনি না। আমি সত্য কথা, আমি এখন একটা জিনিস, আমাকে অনেক সময় আমার অনেক ফ্রেন্ড সার্কেল বলে যে তুই একটু এইভাবে ইমেজ নিয়ে চলবি বা এরকম। আমি বলি কি, শুনো, আমি ওই যে হেজাব পরিধান করে অন্য জায়গায় অন্যরকম চলাচলতে, আমি সামনেও যেমন পিছনেও তেমন। কেউ আমাকে মেনে নিলে নিল, না নিলে না নিল। হাসিনা ম্যাডামেরও পিছনে অনেক কথা বলে, খালেদা ম্যাডামের পিছনে অনেক কথা বলে, তাতে তাদেরও কিছু না, আমারও কিছু না। আমি আমার টাকায় খাই করি। এই যে সন্তানকে ছেড়ে, জি দুটি সন্তানের মা, একটি সন্তান মারা গিয়েছে, জি জি এই যে সন্তানকে ছাড়া একজন মা থাকাটা কতটা কষ্টের, এইভাবে যে আছেন জি জি সমাজে, তারপর অনেক কথা শুনতে হয়। অনেকে এরকমও প্রশ্ন করে, আমার খুব হাসি পায় যে বাচ্চাদের জন্য কষ্ট লাগে না। তখন আমি বলি কি, কোনো মাকে এই প্রশ্নটা করেন? কোনো মাকে কি এই প্রশ্ন করা? মা যদি নাও পালে, নাও দেখে, পেটে তো রাখছে 9টা মাস। মা যতই খারাপ হোক, মার যদি অন্য জায়গায় সম্পর্ক থাকে চলে যায়, মা তো মা। হ্যাঁ, আমার বাচ্চারা কোশ্চেন করতে পারে, মা তুমি আমাদের স্কুলে এসে পালায় দেখা করনি কেন? আমি তোমাকে বলি, আমি যখন জানতে পারছি তোমার বাবা বলছে স্কুলে যে প্রিন্সিপাল পর্যন্ত সবার কাছে, টিচারদের কাছে কান্নাকাটি করে বলছে যে আমার ওয়াইফ অন্য একটা পুরুষের হাত ধরে চলে গেছে। কই, আমি তো এখনো বিয়ে করিনি, কারো হাত ধরে যাই নাই। তো যখন বলছে, আমি চিন্তা করলাম কি, আমি যদি যাই ওখানে আরও নোংরা কথা হবে। আমি নোংরামি পছন্দ করি না, আমি এগুলোর উত্তর দেব না। তো যখন অনেক কথা হবে, এটা তোমাদের মান সম্মানের জন্য খারাপ হবে। আমাকে একতরফা খারাপ বলে যাচ্ছে, যাক, সমস্যা নেই, ওপরে আল্লাহ আছে। একদিন হয়তো বা তোমরাও বড় হলে বুঝবা। আমি আমার বড় ছেলে লাস্ট যখন আসছিল, আমি ওকে প্রশ্ন করছিলাম যে বাবা, তোমার যদি আমার প্রতি কোনো অভিযোগ থাকে, কোনো প্রশ্ন থাকে বলো, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। ও আমাকে বলছিল, না আম্মু, তোমার সাথে কোনো প্রশ্ন নেই, তোমাকে কোনো প্রশ্ন করার নেই। আমি তারপরে ওকে রিকোয়েস্ট করছিলাম যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, খারাপ কথাও বলতে পারো, রাগও করতে পারো যে তুমি কেন করতেছো আম্মু, কেন চলে আসলা, কেন এ করছো, তোমাদের মনের কথাগুলো আমার জানার দরকার। কিন্তু বলিনি, বলছে না আম্মু, কোনো কথা নেই, তুমি চলে আসো, আব্বু আর করবে না, আমরা দায়িত্ব নিচ্ছি। আসলে তোমরা দায়িত্ব নিয়ে সেটা হবে না, কারণ তোমার বাবার পরে আমার মন উঠে গেছে। অনেকে বলে যে আপু ভাইয়ের যেন কোনো দিন অভিশাপ টভিশাপ দিয়েন না, বা মনে পড়ে না, বা কোনো কিছু। তা আমি বলি কি, আমি তার সাথে নেই, তার সাথে হয়নি, কুলাইনি, অভিশাপ দেওয়ার কোনো কিছুই নাই। সে ভালো থাকুক তার বাচ্চাদের জন্য, সে তার বাচ্চাদের বাবা, আমার সাথে আর কোনো কিছু নেই। আর তার কথা, অনেকের প্রশ্ন, 16-17 বছর সংসার করছেন, তার কথা মনে পড়ে। এত খারাপ স্মৃতি হয়ে গেছে আমাদের ভিতরে যে আমি ভালোগুলো ইমাজিনই করতে পারি না, মনেই আসে না। আর আমি সবাইকেই বলবো, সারা জনম কান্দার থেকে 3 মাস হাউমাউ করেই কান্দেন, কেন্দ্রে একটা ভালো একটা ডিসিশনে যান। এটা আপনার, আপনার বাচ্চা, আপনার সমাজ, সবার জন্যই ভালো। প্রতিদিন নোংরামি হলে বাইরের আশেপাশের প্রতিবেশীরাও ভালো বলে না, বাচ্চারাও কোনো ভালো পরিবেশ পায় না। আর আরেকটা জিনিস,
যখন বাচ্চাকে আমি এই প্রশ্নটা করলাম, সে যখন বলল না, তারা এখন বলতে পারে যে আম্মু তুমি চলে যাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করনি বা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের দাওনি। আমি তোমাদের বলছিলাম যে তোমরা যখনই নানা বাড়ি আসো তোমার নানির মোবাইল দিয়ে বা নানার মোবাইল দিয়ে আমাকে কল করবা, আমি কথা বলবো খালামণির মোবাইল দিয়ে। কিন্তু আমি মোবাইল নাম্বারটাও কেন দিইনি এটাও ক্লিয়ার করি। ওর বাবা একটা মানসিক যন্ত্রণা, কারণ আমি যখনই তাদের নাম্বার দিব ওর বাবা আমাকে মানসিক যন্ত্রণা করবে। আর আমি সত্য কথা, মানসিক যন্ত্রণা এখন কোনোভাবেই নিতে প্রস্তুত না। প্রথম কথা হলো জীবনের, আমি জানি যে আমরা এখন যে বয়সটা স্টেজে এসে পৌঁছাইছি, এখন মানসিক শান্তির খুব দরকার।